হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও চলে এসেছি ছাদ বাগানে নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন বাড়িতে ছিলাম না। আগের দিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিছুদিন বাপের বাড়িতে যাব, কিছু একটা কাজ আছে আমার। তো অনেক দিনে 7 দিন ছিলাম। তারপরে এই যে বাগানে এসেছি, তো বাগানের যে গাছগুলো দেখে অনেকগুলো, যেহেতু যত্ন অনেক দিন সেরকমভাবে যত্ন হয়নি, এই যে যত্নগুলো আমি প্রত্যেক দিন নিই, যেমন এই যে পাতাগুলো, মরা পাতাগুলো, হলুদ হয়ে যাওয়া পাতাগুলো, তারপরে যে ঘাস হয়ে গেছে টবের মুখগুলো মধ্যে, সেগুলো মাঝে মধ্যে যখন ছাদে আসতাম তখন এই কাজগুলো আমি করে ফেলতাম। প্রত্যেক দিনই এই কাজগুলো করতাম বলে আমার কাজের চাপটা খুব একটা বেশি ছিল না। কিন্তু আসার পরেই দেখছি প্রত্যেকটা টবের মাটিতে ঘাস আগাছা জন্মে গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, অনেক ফুল যেগুলো মরে গেছে। তো সেই কাজগুলো আমাকে করতে হবে, কারণ হচ্ছে কি, এই কাজগুলো না করার জন্য গাছগুলো আস্তে আস্তে একটু নিস্তেজ হয়ে যাচ্ছে, একটু জোর কম পাচ্ছে। তো সেজন্য আমাকে অল্প অল্প করে সেই কাজগুলো করতে হবে। আমি যদি একসঙ্গে চেষ্টা করি সেটা কিন্তু আমি করতে পারবো না, কারণ ছাদ বাগানে আমার শুধু 4-5টা গাছ নেই, অনেকগুলোই গাছ আমি করে ফেলেছি অল্প অল্প করে। তো সেই জন্য আমাকে কিন্তু অনেকটাই ধীরে ধীরে কাজগুলো করতে হবে। আর সংসারেরও তো কিছু কাজ থাকে, শুধুমাত্র গাছপালা নিয়ে পড়ে থাকলে তো হবে না। আর যা সারাদিন যা রোদ, তা আমাকে দুপুরবেলা তো একদমই কাজ করা সম্ভব নয়। তো সব কিছুকে মাথায় রেখেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হবে। আর সেই জন্য আমি প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে শান্ত থাকা। শান্ত থাকা প্রথমেই বলছি, কারণ হচ্ছে এই সময় যদি আমি একটু শান্ত না থাকি তাহলে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। মাথাকে শান্ত রেখে চিন্তা কম করে আমাকে আস্তে আস্তে কাজগুলো করতে হবে। গাছগুলো যখন এইরকম অবস্থা হয়েছে তখন তো সেটাকে ঠিক করতেই হবে। আর সেজন্য আমি প্রথম প্ল্যানিং যেটা করেছি সেটা হচ্ছে যে অল্প অল্প করে যে সময়টা আমি এখন পাবো সেইগুলো সময়কে ব্যবহার করে আমি কাজগুলো করব। আর সেজন্য আমি প্রত্যেক দিন হয়তো যতটা সময় পাবো সেই সময়ের মধ্যে এগুলোকে এই ধরনের কাজ করব, যেগুলো এই যে পাতা মরে গেছে, হলুদ হয়ে গেছে, যে ফুলটা মরে গেছে সেইগুলোকে এইভাবে কাটিং করে দেব। আর যেই সব টবের আগাছা জন্মেছে, বেশিরভাগ টবেই আগাছা জন্মে গেছে, তো সেই টবগুলো থেকে আগাছাগুলো তুলে ফেলবো। তো যতটা সময় পাবো, কারণ সংসারের কাজ সামলে আমাদের সময়টাও কিন্তু খুবই কম থাকে। আর দেখুন, কিছু কিছু গাছ আবার একটু খারাপও হয়ে গেছে। তো যেগুলো গাছ দেখা যাচ্ছে যে রাখা যাবে না, সেই গাছগুলোকেও কিন্তু তুলে ফেলতে হবে। কারণ এই অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে কিন্তু গাছেদের যত্নের একটু ঘাটতি পড়েছিল। আর সেই জন্য কিন্তু অনেক গাছই কিন্তু সেরকমভাবে আর আগের মতো বাড়তে পারছে না। তো যাই হোক, আমাকে এই সব কিছুই কিন্তু অল্প অল্প করে করতে হবে। এই যে ছোট ছোট আগাছাগুলো যে জন্মেছে, এখানে আমি হলুদ গাছ লাগিয়েছিলাম, ছোট অবস্থাতেই এগুলোকে কিন্তু আমাকে তুলে দিতে হবে। আমি যদি ভাবি যে এখনও সেরকমভাবে আগাছা জন্মেনি, তাহলে কিন্তু ভুল করব। এখনই আমাকে এগুলোকে তুলে ফেলতে হবে। আর যে টমেটো গাছটা ভেবেছিলাম বাড়বে, তো দেখছি এখন মরেই যাচ্ছে, তো এটাকে তুলেই ফেললাম। সেটার মায়া করে রাখলে তো চলবে না। এখানে যে তারা গাঁদা ফুলের গাছটা আছে সেটাও অনেকটাই মরে গেছে। আর এখানে যেহেতু সজনের গাছটা আছে, তো এটাকে তুলেই ফেলবো চেষ্টা করছি, যেহেতু শক্তভাবে লেগে আছে। আর তারপরে দেখুন, বাগানের প্রত্যেকটা গাছকে দেখলেই কষ্ট লাগছে, আর রোদের তাপের জন্য এগুলো আরও ঝিমিয়ে পড়েছে। তো এগুলোকে তো জল দিব, যেহেতু অনেক দিন ছিলাম না, খাবারও দেওয়া হয়নি সেরকমভাবে। তো আজকে ভাবছি একটু খাবারও দিব। তো খাবারের জন্য আমার যেটা বালতির মধ্যে সবজির খোসা ভেজানো জল তৈরি করাই আছে, তো সেটাই আজকে আমি এখানে দিব।
তো প্রত্যেকটা টবকে একটু খুঁড়ে দিলে এ সময় ভালো হয়, কিন্তু আমার পক্ষে সেটা করা সম্ভব নয়। যতটা পারবো একটু আগাছা তুলে খুঁড়ে দিয়ে এর মধ্যে যে সবজি ভেজানো জল আছে সেটাকে দিয়ে দেব। প্রত্যেক দিন অল্প অল্প করে খাবার দিলেই গাছগুলো আবার সেই আগের অবস্থায় ফিরে আসবে। এই বরবটিটা এখন মরে গেছে, বীজ হয়ে গেছে, যেহেতু ছিলাম না তখন তোলা হয়নি। আর এখানে বরবটিগুলো ঠিকঠাক দেখাও যাচ্ছে না, তো যে কটা আমি পাচ্ছি সে কটা একটু তুলেও নিব। অনেক সবজি আছে যেগুলো মানে তোলা হয়নি এর মধ্যে, তো আমি যাওয়ার আগে তো অনেকটাই তুলে দিয়েছি, তো তার মধ্যেও তো আবার কিছুটা সবজি বেড়ে গেছে, সেগুলোকেও অল্প স্বল্প তুলে দিলাম। আর এই যে আমার সবজি ভেজানো যে জল, সেইটা যেটা অনেকটা গাঢ় আছে, সেজন্য এটা অন্য জলের সঙ্গে মানে 5 গুণ 10 গুণ বেশি জলের সঙ্গে মিশিয়ে এটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেব। গাছেদের জন্য এই যে সবজি ভেজানো যে জলটা খুবই হেলদি। এটা যদি আপনি 2-3 দিন পর পর গাছেদের দিতে থাকেন তাহলে কিন্তু গাছটা বেশ সুন্দর ফলন দেবে, আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে। তো আমি তো আগে এই যে টবগুলোকে যতটা পারছি হাতের কাছে যতটা পারছি আগাছাগুলোকে তুলে দিচ্ছি। আসলে একটা দুটো তো টব নয়, অনেকগুলোই টব আছে, ছোট বড় অনেক কিছু। তো সেজন্যই আমি এগুলো জল দিতে আর এই যে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগছে। এখানে আমার ঢ্যাঁড়স গাছেও অনেকগুলো ঢ্যাঁড়স দেখছি হয়ে গেছে, তো সেগুলোকেও তুলে দিচ্ছি। যখন এসেছিলাম তখন একটা বীজ হয়ে গেছিলো দেখলাম, তো আবারও নতুন করে ঢ্যাঁড়স হচ্ছে। আর এই যে লাল শাকগুলো আজকে একটু শাক করব, তো মেশানো শাক হবে, পাঁচমিশালি যে শাকগুলো হয় তো সেটাই করব। আর এই যে দেখুন আমার যে পেঁপে গাছটা বেশ ভালোই আছে, আর এইখানে যে পুঁই গাছটা ড্রাগনের গাছের টবের মধ্যেই হয়েছে, খুব সুন্দর হেলদি হয়েছে কিন্তু। তো এখান থেকে যে বড় পাতাগুলো আছে সেই বড় পাতাগুলো তুলে নিলাম, কারণ বড় পাতাগুলো তো কিছুদিন পরেই মরে যায় বা হলুদ হয়ে যায়, তো খারাপ হয়ে যায়, সেজন্য এই পাতাগুলো খেয়ে নেওয়াই ভালো। আপনারাও আপনাদের যে পুঁই গাছের নিচের পাতাগুলো থাকবে সেগুলোকে অবশ্যই আগেই খেয়ে নেবেন, নাহলে কিন্তু এগুলো খারাপ হয়ে যায়। আর এগুলো গাছে রাখলে পরে গাছটা আর সেরকমভাবে বাড়তে পারে না, কারণ অনেকটা খাবার এখান থেকেই নিয়ে নেয়। আমার অনেকগুলোই পুঁইয়ের ডাঁটা আবার বড় হয়ে গেছে, যাওয়ার আগেও তুলেছিলাম। আর আজকেও আমি কিছুটা পুঁই শাক পুঁইয়ের ডাঁটা ভাবছি তুলে নেব, যেহেতু ডগাগুলো বেশ সুন্দরভাবে লক করে বেড়ে উঠেছে। আর বর্ষার মধ্যে এগুলো বেশ ভালোই বাড়তে থাকে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডগা এখান থেকে যে বেরিয়ে গেছে, তো এগুলোকেই আমি আজকে তুলে নিব। পুঁই শাকের সঙ্গে মিষ্টি কুমড়ো ওইসব দিয়ে ঘন্ট করতে খেতে ভালোই লাগে, কিন্তু আজকে আমার বাড়িতে মিষ্টি কুমড়ো বা এই ধরনের কিছুই নেই, তো সেই জন্য আমি বেগুনও ছিল না, তো সেই জন্য আমি এটাকে পুঁই পোস্ত সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। আর এটা খেতে এত টেস্টি হয় যে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। আর এই যে দেখুন এই পুঁই শাকটা লাগিয়েছিলাম, এখানেও আমি আগালটা কেটে নিলাম যাতে করে অনেক শাখা পোশাখা বেরোতে থাকে। এখানে আমি যে মিষ্টি কুমড়ার গাছটা তুলে ফেলেছিলাম সেই মিষ্টি কুমড়ার গাছের এখানে ঢ্যাঁড়সের গাছ লাগিয়েছিলাম, তো একটা ঢ্যাঁড়সের গাছও এখানে দেখতে পাচ্ছি বড় হচ্ছে, হয়তো ভবিষ্যতে এখান থেকে ঢ্যাঁড়স পাবো। ঢ্যাঁড়সের গাছে তো খুব তাড়াতাড়ি ফলন দেয় যদি সেটা হেলদিভাবে বাড়তে পারে। আর এখানেও যে পুঁই গাছটা আছে সেই গাছ থেকেও আমি আগালটা এরকমভাবে কেটে নিলাম। এভাবে অনেকগুলো পুঁই শাকের গাছ লাগানো হয়েছে বাগানে। তো এই যে পুঁই শাক থেকে মাঝে মধ্যে এখন এই অল্প অল্প করে এই ডগাগুলো কেটে নিয়ে আমাদের রান্নার কাজে লাগাতে পারি। তো দেখুন এখানে ঢ্যাঁড়সগুলো প্রায় পেকে গেছে, আর কিছুদিনের মধ্যে এখান থেকে বীজ
কালেক্ট করে আবার নতুন করে চারা লাগানো যেতে পারে। তো সেই জন্য আমি এগুলো বীজ করতে দিয়ে দিয়েছি। আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম যে ঢ্যাঁড়সগুলো যেগুলো বীজ করতে দেওয়া হয়েছে কতটা বড় হয়েছে। আর এই সব কিছুই কিন্তু সবজির খোসারই গুণাগুণ। সবজির খোসা দেওয়ার জন্যেই কিন্তু এই গাছটা এত হেলদি হয়েছে, ঢ্যাঁড়সগুলোও এত বড় বড় হয়েছে। ঠিকঠাক যদি সবজির খোসাকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমরা বেশ সুন্দরভাবে সবজি পেতে পারি। তো যত আপনাদের বাড়িতে যে সবজির খোসা, ডিমের খোসা, চাল ধোয়া, ডাল ধোয়া, মাছ ধোয়া, বিভিন্ন রকম যে জলগুলো যত বেশি আপনারা ব্যবহার করতে পারবেন ততই কিন্তু আপনার বাগানের জন্য উপকারী হবে। আর আমি হয়তো সবসময় চাল ধোয়া, ডাল ধোয়া জল এগুলো ব্যবহার করতে পারি না, যেহেতু আমার তিনতলার ছাদ, তো সেখানে জল বয়ে বয়ে নিয়ে আসাটা আমার পক্ষে অসুবিধা হয়। যদি একদম পাশে থাকতো তাহলে হয়তো সঙ্গে সঙ্গে ব্যবহার করা যেত। তাও মাঝে মধ্যে চেষ্টা করি মাছ ধোয়া, চাল ধোয়া জলটা নিয়ে এসে দেওয়ার জন্য। কিন্তু সবজির খোসা কিন্তু একটুকুও আমি বাইরে ফেলি না। প্রত্যেকটা যে রান্নাঘরে আমার যত সবজির খোসা হয় সব কিছু কিন্তু আমি প্যাকেটে করে হোক, বাটিতে করে হোক জমা করে রাখি, আর সেটাকে যখন ছাদে আসি তখন নিয়ে আসি। এই কাজটা আমি রেগুলার করার চেষ্টা করি। আর সেটাকে অনেক সময় সবজির খোসার জল হিসাবে দিই, বা কোনো সময় মাটির মধ্যে এক সাইড করে দিই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এইভাবেই আমি দেওয়ার চেষ্টা করি। সবজির খোসা তো একদম ফেলি না, কারণ আমি দেখেছি সবজির খোসা দিয়ে যে সার তৈরি হয় সেটা কিন্তু গাছেদের জন্য খুবই হেলদি হয়। আর এটা যেহেতু জৈবভাবেই আমি ছাদ বাগানটা তৈরি করছি, আর সেই জন্যই এই সবজির খোসাটা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। আর এই যে আমি যে পাতাগুলো, বাগানের যে পাতাগুলো কেটে, হলুদ পাতাগুলো বলুন বা ডালপালা যা যা আছে সব কিছুকেই কিন্তু আমি আবার নতুন করে যখন টব তৈরি করি বা গাছ লাগানোর জন্য মাটি তৈরি করি তখন সেই মাটির মধ্যে মিশিয়ে দিয়ে দিই। তাতে করেও কিন্তু মাটিটা বেশ সুন্দর হালকা হয়, আর একটা সুন্দর সারও তৈরি হয়। এভাবে আমি অনেকগুলো টব তৈরি করেছি, অনেক গ্রো ব্যাগও তৈরি করেছি, যার থেকে আমি বেশ ভালোই সবজি পাই। আসলে ছাদ বাগানে তো পুরোপুরি সম্ভব নয় আমাদের সব কিছু করা, কিন্তু যতটা পারা যায় চেষ্টা করি এই সবজি খোসাগুলোকে কাজে লাগিয়ে আমরা চাষবাস করার। এই যে দেখুন এখানে মিষ্টি আলুর যে গাছটা আছে সেই গাছের মধ্যে আবার লাউ ডগারও আছে। তো আমি লাউ ডগা আজকে একটু লাউ শাক বলতে গেলে এই যে এগুলো কেটে নিচ্ছি। এখান থেকে আমি কিছুটা ডালের জন্য যে লাউ ডগাগুলো আছে সেগুলো ডালে খাবো, আর যে শাকগুলো আছে সেগুলো ভাবছি একটু বাটা খাবো। লাউ শাক যে বাটা হয় সেটা ভর্তার মতো করে খাবো। তো ডালটা বেশ সুন্দর নিচ থেকে বেরিয়েছে, তো একদম নিচে গোড়ার কাছে যে ডালগুলো আছে সেগুলোকেই আমি ভাবলাম কেটে নিই, যাতে করে এই যে গোড়ার দিকে যে ডালপালাগুলো বেরোয় সেগুলো কেটে নিলে উপরের দিকে ভালো বাড়তে থাকবে। আর এখানেও আর একটা যে গাছ আছে সেটা তো অনেকটাই খারাপ হয়ে গেছে, তো এখান থেকে যে ডালটা বেরিয়েছে তো সেটাকে আমি কেটে নিলাম। তো এই লাউ বলুন, কুমড়ো বলুন, এই ধরনের গাছগুলো আমাদের ফল না দিলেও এর যে ডাল পাতা এগুলো আমরা কিন্তু সুন্দর খেতে পারি। এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। আর আমার এখানে সুন্দর ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে, সেগুলোকেও আমি তুলে নিচ্ছি। এই উচ্ছে গাছটাও ভাবছি যে তুলে ফেলবো, যেহেতু এখন আমবাচি চলছে সেজন্য কিছুদিন পরে এই কাজটা করব। এই যে আমি অনেকগুলোই ছোট ছোট উচ্ছে তুলে নিয়েছি। আজকে ভাবছি আলু আর করলা দিয়ে, মানে উচ্ছে দিয়ে একটা ভাজা করব। দেখছেন কতটা সুন্দর উচ্ছে আমি পেয়ে গেলাম।
তো আমরা যারা ছাদ বাগান করি আমাদের তো এই সব জিনিসগুলোকে নিয়েই চলতে হবে। আর এতে আমাদের একটু খাটনি হয়, একটু টেনশন হয়, সব কিছুই থাকে, তবে ভালো লাগা তো অবশ্যই থাকে। আর সেই ভালো লাগার টানেই আমরা বারবার ছাদ বাগান করি আর করে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। বাই।